প্রিভিয়াসলি আমরা ইংরেজিতে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং যে টপিকটি ছিল সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটি একটু বিস্তৃত বিষয় এবং এটি জানার পূর্বে আমাদের সাধারণত একটি বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে, সেটি হচ্ছে সেন্টেন্স। কারণ আমরা যে টপিকটি পড়তেছি সেটি হচ্ছে ট্রান্সফরমেশন। ওকে, ট্রান্স ট্রান্সফরমেশন। এখন ট্রান্সফরমেশনের ভিতরে আছে হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু মিনিং আছে, আবার সেন্টেন্সের অ্যাকর্ডিং টু মিনিং, সম্মতি, এগ্রি কি নন এগ্রি, এটার উপর ভিত্তি করে আমরা তো করেছি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এটা তো আমরা দেখেছি। তাহলে এখন আমাদের দেখার বাকি আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এখনো দেখা বাকি আছে ভয়েস, ভয়েস বাকি আছে এবং লাস্ট দেখতে হবে হচ্ছে ডিগ্রি, ডিগ্রি। তো যেহেতু গতকালকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ আলোচনা করেছি, তাহলে আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। সো এগুলো যদি আমাদেরকে জানতে হয় তাহলে আগে আমাদেরকে এই পাঁচটা সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে যে আসলে এগুলো দেখতে কেমন। আসলে ট্রান্সফরমেশন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে রূপান্তর। এখানে সেন্টেন্সে রূপান্তর করব, কিন্তু কোনো অর্থের পরিবর্তন হবে না। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যখন আমি ইন্ট্রোগেটিভে যাব, তখন জাস্ট আমরা খেয়াল করবো যে চেহারার চেঞ্জ হয়, বাদ বাকি অন্য কিছু চেঞ্জ হয় না। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি সাধারণ গঠন আছে, সেটি হচ্ছে ফার্স্টে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এটা একটি জেনারেল স্ট্রাকচার অ্যাসার্টিভ সেন্টেন্সের। তো এখানে একাধিক ভার্বও থাকতে পারে, যেমন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট। কারণ কি বলতো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এবং পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, আর প্রেজেন্ট হচ্ছে সাবজেক্ট ভি ওয়ান প্লাস অবজেক্ট। তো ওই দুটোর ক্ষেত্রে তো আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই স্ট্রাকচার দিয়ে করতে পারি, বাট বাকি যে 10টা টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটকে যদি আমরা এক্সক্লুড করে দিই, তাহলে পরে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে শুরু করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত যে সেন্টেন্স যে টেন্স গুলো আছে, এগুলো প্রত্যেকটাতেই একটা করে অক্সিলারি ভার্ব থাকে। সেটা কন্টিনিউয়াস হলে পরে অ্যামিজার ভার্বের সাথে আইএনজি হয়, যদি পারফেক্ট হয় সেখানে হ্যাভ হ্যাজ, এখানে ভি থ্রি অবজেক্ট ইত্যাদি ইত্যাদি। তো আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে, ধরে নিতে পারি না, এটা হচ্ছে অ্যাসার্টিভের জন্য জেনারেল স্ট্রাকচার এই দুটি। ইন্ট্রোগেটিভের জন্য যদি আমরা দেখি, ইন্ট্রো ইন্ট্রোগেটিভের স্ট্রাকচার। তো ইন্ট্রোগেটিভের স্ট্রাকচার দেখার আগে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ইন্ট্রোগেটিভ আসলে কয় ধরনের হয়ে থাকে। ইন্ট্রোগেটিভের বাংলা তো প্রশ্নবোধক বাক্য। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা বহুলভাবে ব্যবহার করে থাকি। যেমন একটি যদি আমরা এক্সাম্পল দিই যে হু, এটা কিন্তু একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, মানে কে। সাপোজ তুমি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করেছো যে সে এই কাজটি করেছে। এখন কেউ তাকে চিনে না। তো সে কি জিজ্ঞাসা করবে? যে কে করেছে? যে হু ডিড ইট, অথবা জাস্ট হু বলতে পারে। আর কি হতে পারে? হু হতে পারে, অথবা হু ইজ হি, হু ইজ হি, হু হু ইজ হু ইজ হি, অথবা হতে পারে হোয়াট ইজ হি ডুইং হিয়ার, হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং হিয়ার, অথবা হতে পারে ইজ হি এ বয়, ইজ হি এ বয়।
সে কি একজন ছেলে? অর হতে পারে যে am I eating well? আমি কি ভালো খাচ্ছি? তাহলে আমরা এখানে ৫টি ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা লক্ষ্য করি। তো এখন ৫ টার জন্য কি আলাদা, আলাদা গঠন হবে? না, ৫ টার জন্য আলাদা, আলাদা গঠন হবে না। ৫ টার জন্য একটি গঠন হবে। সেটি হচ্ছে আমরা যদি এটাকে সামারাইজ করে যদি আমরা লিখতে চাই, এই ৫ টিকে সামারাইজ করতে চাই। সামারাইজ, সামারাইজ। তাহলে আমরা যে জিনিসটা পাবো, আচ্ছা দেখো তো প্রত্যেকটা জিনিসের শুরুতেই কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি হয় WH ওয়ার্ড আছে অথবা অক্সিলারি ভার্ব আছে। তাহলে ফার্স্টে WH ওয়ার্ড অর অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব থাকবে। প্লাস এখন দেখো তো WH ওয়ার্ডের পরে কিন্তু আবার একটা করে অক্সিলারি ভার্ব থাকতেও পারে নাও পারে। বাট অক্সিলারি ভার্বের পরে কিন্তু সাবজেক্ট বসে। তাহলে আমরা যদি WH ওয়ার্ড বসে তাহলে এখানে একটা কি অক্সিলারি ভার্ব থাকতে পারে। অক্সিলারি অক্সিলারি ভার্ব কার পরে? অক্সিলারি ভার্বটি বসবে WH ওয়ার্ডের পর। তাহলে আমরা এখানে ইন্ডিকেট করে দিই যে এটা WH ওয়ার্ডের পর। প্লাস কি বসবে বলো তো? WH ওয়ার্ডের পরে কি বসবে? আমরা কি লক্ষ্য করতে পারছি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে সবসময় কি বসে থাকে? দেখেন ইজ এর পরে সাবজেক্ট। এখানেও ইজ এর পরে সাবজেক্ট। অলওয়েজ সাবজেক্ট ব্যবহৃত হয়। সাবজেক্টের পরে কি বলতো? এখানে সাবজেক্টের পরে কিছু নাই। না থাকলে ইন্টারোগেটিভ হবে না? অবশ্যই হবে। এখানে ইন্টারোগেটিভ এর পরে ইজ এর পরে সাবজেক্ট আছে। বাট এখানে ভার্ব আছে। তার মানে ভার্ব থাকতেও পারে, নাও পারে। প্রিন্সিপাল ভার্ব, পিভি, প্রিন্সিপাল ভার্ব। প্লাস কি আছে বলতো? প্লাস, প্লাস, প্লাস অবজেক্ট, প্লাস ইন্টারোগেটিভ। তাহলে এটি হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের একটি জেনারেলাইজড স্ট্রাকচার আমরা বলতে পারি। এখন আমরা তো স্ট্রাকচারটি দেখলাম। এখন আমরা যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ লিখি যে হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়। ওকে। এখন এটাকে আমরা ইন্ট্রোগেটিভ করতে চাচ্ছি। আমাদের উদ্দেশ্য তো আল্টিমেট উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ট্রান্সফরমেশন করব। তাহলে অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইন্ট্রোগেটিভ এখন যেতে চাই, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রো তাহলে আমাদের স্ট্রাকচারে কি ছিল? শুরুতে হয় WH ওয়ার্ড থাকবে অথবা অক্সিলারি ভার্ব থাকবে। 99% ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব শুরুতে দিয়ে থাকি কারণ সেন্টেন্সের ভিতরে থাকে। খুব কম ক্ষেত্রে আমরা WH ওয়ার্ড ইউজ করে থাকি। তো এখানে আমরা লক্ষ্য করতে পারি যে ইজ আছে। ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তাহলে আমরা যদি অক্সিলারি ভার্বটিকে সামনে বসাই কারণ ইন্টারোগেটিভের চেহারা কেমন ছিল? যে চেহারাতে ছিল যে ইন্টারোগেটিভের শুরুতে অক্সিলারি ভার্ব অথবা WH ওয়ার্ড থাকবে। সো ইজ, ইজ এর পরে কি বসে? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট। ইজ হি এ গুড বয়? এখন খুব মজার বিষয় হচ্ছে আমরা যদি জাস্ট ইজটাকে শুরুতে নিয়ে এসে বাকি সবগুলা অ্যাজ ইট ইজ যদি বসাই দিই তাহলে পারেই কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তোমার যদি মুখস্থ করতে অসুবিধা হয় যে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট তারপরে ইন্ট্রোগেটিভ সাইন ইত্যাদি ইত্যাদি, অসুবিধা নেই। তুমি জাস্ট অক্সিলারি ভার্বটিকে শুরুতে নিয়ে আসবে, বাদ বাকি যা আছে বসাই দিয়ে ইন্ট্রোগেটিভ চিহ্ন বসাই দিবা লাস্ট। তো এটি হচ্ছে মূলত ইন্ট্রোগেটিভের স্ট্রাকচার এবং অ্যাসার্টিভ থেকে আমরা ইন্ট্রোগেটিভ এভাবে আসতে পারি। এখন আসি ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে যে আদেশ, উপদেশ, অনুরোধ, অথবা কি বোঝায়? আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি ইত্যাদি। তো ইম্পারেটিভ সেন্টেন্স যতগুলো থাকবে সবগুলোতে কি বোঝাবে? আদেশ, উপদেশ অথবা অনুরোধ, অথবা অনুরোধ বোঝাবে, এই তিনটি বোঝাবে। অথবা আরেকটা জিনিস বোঝাতে পারে যে নিষেধ, যে নিষেধ বোঝাতে পারে। এখন আদেশ এর ইংরেজি কি? আদেশ হচ্ছে অর্ডার। এগুলো আমাদেরকে জানতে হবে কারণ এগুলো পরবর্তী ন্যারেশনের কাজে লাগবে। আদেশ হচ্ছে অর্ডার, উপদেশ হচ্ছে অ্যাডভাইস, অনুরোধ হচ্ছে রিকোয়েস্ট,
আর নিষেধ হচ্ছে forbid. Forbid. Forbid is a negative word that means কোনো কিছু না করা বোঝায়। সো ইম্পারেটিভ সেন্টেন্সেরও এমন স্ট্রাকচার আছে এবং স্ট্রাকচার ইম্পারেটিভের দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। স্ট্রাকচার অফ ইম্পারেটিভ। ভি ওয়ান প্লাস অবজেক্ট। ভি ওয়ান প্লাস অবজেক্ট থাকলে পরে আমরা বলতে পারি সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভের সেন্টেন্সের শুরুতে সাধারণত ভি ওয়ান দিয়ে শুরু হয়ে থাকে, অথবা আরেকটি স্ট্রাকচার আছে সেকেন্ড। সেকেন্ড স্ট্রাকচার, দ্যাট ইজ লেট প্লাস অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এখন একটু লক্ষ্য করলে দেখা যাবে যে ভি ওয়ান প্লাস অবজেক্ট কিন্তু আছে। ভি ওয়ান প্লাস অবজেক্ট কিন্তু এখানে আমরা প্রেজেন্ট দেখতে পাচ্ছি। জাস্ট একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি লেট প্লাস অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। এখন অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট কি? প্রত্যেকটা সাবজেক্টেরই চারটা ফর্ম থাকে। যদি আই যদি আমরা কনসিডার করি, সাবজেক্ট আই কে যদি আমরা কনসিডার করি, এটা হচ্ছে পার্সন, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। প্রত্যেকটা পার্সন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং প্রত্যেকটা পার্সনেরই চারটা রূপ থাকে। একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ আর এক্সেসিভ পজেসিভ। আয়ের অবজেক্টিভ হচ্ছে মি, পজেসিভ হচ্ছে মাই এবং এক্সেসিভ পজেসিভ যেটা একান্ত নিজের বোঝাবে সেটা হচ্ছে মাই। আই মানে আমার, মি মানে হচ্ছে আমি, আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার এবং মাইন মানে হচ্ছে একেবারেই আমার। যেমন ইট ইজ মাই, যে এটি শুধুই আমার। তো এইগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আশা করি বুঝতে পেরেছো। এবং শুরুতে আমাদের একটা লেট নিয়ে আসতে হবে, দ্যাটস ইট। তাহলে পরে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স আমরা করতে পারবো। সো আমরা যদি একটা অ্যাসার্টিভ লিখি, যদি আমরা লিখি যে আই অ্যাম ডুইং দ্য আই এম ডুইং দ্য ওয়ার্ক, সেটাকে আমরা ইন্ট্রোগেটিভ করি। ইন্ট্রোগেটিভ কি হবে তাহলে? কথা ছিল জাস্ট অক্সিলারি ভার্বটার সামনে। অ্যাম আই ডুইং দ্য অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, দ্যাটস ইট। তাহলে এবারে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। কিন্তু এখানে একটা মজার বিষয়, যখন আমরা ট্রান্সফরমেশন করবো তখন কিন্তু এখানে একটা নট যোগ করতে হবে। যে অ্যাম নট আই গোয়িং ডুইং দ্য ওয়ার্ক, এটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্ট্রোগেটিভটি হবে নেগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে যখন আসবো তখন অ্যাসার্টিভ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটি হবে হচ্ছে নেগেটিভ, একটা নট যোগ হবে এখানে। ওকে, তো এখন এইটাকেই যদি আমরা ইম্পারেটিভ করতে যাই, আচ্ছা বলো তো যে এইটি, এই যে এই ফার্স্ট এর বাক্যটি, এটিও যেই অর্থ প্রকাশ করে, এটিও সেই অর্থ প্রকাশ করে সেকেন্ডের এটি। তাহলে এটাকে ইম্পারেটিভ করলে আমরা যা পাবো, এটাকে ইম্পারেটিভ করলে আমরা সেই একই জিনিস পাবো। ইম্পারেটিভ যদি আমরা এখানে এটাকে করতে চাই, ইম্পারেটিভ যদি আমরা করতে চাই তাহলে কি হবে বলতো? ফার্স্টে আমরা ভি ওয়ান দিয়ে দিব, তারপরে অবজেক্ট বসিয়ে দিব। এখানে ভি কে, ভি হচ্ছে ডুইং, যে কোনো কিছু করা বোঝালে পারে সেটি ভার্ব। আর সাবজেক্টকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা ভার্ব পাবো। যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। সাবজেক্ট এখানে আই, আমি। আমি আমি কি করে? আমি কাজ করে। এখানে কাজের ইংরেজি কি? ডুইং। তাহলে ডুইং হচ্ছে ভার্ব। তাহলে কোন একটা সেন্টেন্সকে ভার্ব আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে জাস্ট সাবজেক্টকে কি দ্বারা প্রশ্ন করতে হবে, কি করে, এটি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? ভার্ব। কি করে এটি দিয়ে প্রশ্ন করলে কি পাবো? ভার্ব পাবো। ওকে, গুড। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন তাহলে আমরা লিখি যে ভার্ব ভি ওয়ান, ভি ওয়ান কি আছে? ডুইং। ডুইং থেকে ভি ওয়ান কি হবে? ডু। ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক। এখন এখানে তো সাবজেক্ট আছে, তাহলে এটাকে আমরা ২ নম্বর নিয়ম দিয়েও করতে পারি। সেটা হচ্ছে কি বলতো? যে লেট বসাতে পারি। লেট কোথা থেকে আসলো? লেট নিয়ম থেকে আসছে, যে ইম্পারেটিভের শুরুতে লেট থাকবে। প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্টকে আই, আমরা একটু আগে দেখে আসলাম যে আই থেকে অবজেক্টিভ ফর্ম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে কি বসবে? লেট
লেট মি V1 প্লাস সাবজেক্ট, এটা অ্যাজ ইট ইজ বসে যাবে। ডু দ্য টু দ্য ওয়ার্ক। ওকে, গুড। এখন আমরা অবজেক্টিভ সেন্টেন্স সম্পর্কে হালকা ধারণা নিয়ে নিব যে অবজেক্টিভ বলতে কি বোঝায়। আমরা পরীক্ষায় অবজেক্টিভ সেন্টেন্স তেমন একটা আসে না, এবং জানার জন্য যতটুকু লাগে ততটুকু আমি বলে দিচ্ছি। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক এখানে ইচ্ছা আশীর্বাদ বোঝায়। ইচ্ছা, ইচ্ছা আশীর্বাদ ইত্যাদি। তো ইচ্ছার ইংরেজি কি বলতো? উইশ। আশীর্বাদ হচ্ছে প্রে। তো আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো পরবর্তী যখন ন্যারেশন করতে হবে তখন কিন্তু লাগবে। যেমন ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি বললাম বলতো? ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা বলেছি যে অর্ডার, কোথায় গেল? এই যে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরম্যাট, এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো রিপোর্টিং ভার্ব হিসেবে পরবর্তীতে ন্যারেশনে ব্যবহৃত হয়। এবং ন্যারেশনে উইশ এবং প্রে এটাও রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই। তো এখন যদি আমরা এর স্ট্রাকচারের দিকে তাকাই, স্ট্রাকচার সেটি হচ্ছে প্রথমে মে অথবা লং লিভ থাকে, যেহেতু আশীর্বাদ বোঝায় তো মে অথবা লং লিভ ব্যবহৃত হয়। যদি এক্সাম্পল দিতে চাই তাহলে কি হতে পারে বলতো? যে মে, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে তোমার উপর রহমত বর্ষণ করুক। অথবা কি বলতে পারি যে লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার। নো নো, প্রাইম মিনিস্টার বললে পরে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাহলে এখানে আমরা বলতে পারি ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট, আমরা সবাই চাই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এটি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ থাকুক, এবং এই কারণ বাংলাদেশে ড্রাস্টিক্যাল উন্নয়ন কিন্তু হচ্ছে, আস্তে আস্তে গ্রাজুয়ালি কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এগুলো আমরা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছি, উই ক্যান সি ইন আওয়ার আইজ। লাস্ট হচ্ছে এক্সক্লেমেটরি, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে এসে থাকে, এবং এক্সক্লেমেটরি চেনার একটা উপায় হচ্ছে এরকম, এক্সক্লেমেশন মার্ক একটা একটা সেন্টেন্স এক্সক্লেমেশন মার্ক। তো এক্সক্লেমেটরিয়ারও তো একটা গঠন আছে, তাই না? এক্সক্লেমেটরি মানে হচ্ছে আবেগ। এক্সক্লেমেটরিয়ার গঠন আমরা পরীক্ষায় যেগুলো দেখতে পাই, তার ভিতরে স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে হোয়াট অথবা হাউ থাকে। হোয়াট অথবা হাউ প্লাস এ অথবা এন। এখানে আমাদের মনে রাখতে হবে এটি হোয়াট এর পরে বসে, হাউ এর পরে বসে না। হাউ এর পরে বসে না। তাহলে কার পরে বসে? হোয়াট এর পরে বসে। হোয়াট এর পরে বসে। তো এটা আমাদের মনে রাখতে একটা সহজ উপায় আছে যে হোয়াট এর ভিতরে এ আছে, তাই হোয়াট এর পরে এ অথবা এন বসবে। হাউ এর ভিতরে নাই, তাই বসবে এ অথবা এন। তারপরে কি বসবে? অ্যাডজেক্টিভ। কি বসবে? অ্যাডজেক্টিভ। যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকতে হবে, কারণ আবেগ বোঝাবে তো, দুঃখ কষ্ট ইত্যাদি বেদনা, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ বসবে, তারপরে কি বসবে? সাবজেক্ট বসবে প্লাস ভার্ব বসবে প্লাস একটা এক্সক্লেমেশন মার্ক দিবে। এখন আমরা যদি এক্সাম্পল দিতে চাই, তাহলে কি হবে? ফার্স্টে আমরা রিক্যাপ করি অ্যাসার্টিভের স্ট্রাকচার, অ্যাসার্টিভের এক্সাম্পল দিব। অ্যাসার্টিভে কি ছিল? যে আই স এ ফাইন ফাইন টেবিল। আই স এ ফাইন টেবিল, আমি একটা সুন্দর টেবিল দেখেছি। এখন এটাকে ইন্টারোগেটিভ করতে হলে কি হবে বলতো? এটাকে ইন্টারোগেটিভ করতে হলে কি হবে? ফার্স্টে আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। কিন্তু এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা যদিও বা ট্রান্সফরমেশন আহ ইন্টারোগেটিভ এর করেছি, বাট ওটা বলা হয়নি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমাদের কি করতে হবে? তখন হচ্ছে একটা অক্সিলারি ভার্ব ধার করতে হবে। কি করতে হবে? ধার করতে হবে। সেটা কি? ডু, ডাজ, ডিড। অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব
না থাকলে ধার করতে হবে, ধার করতে হবে। তো এখানে তো নাই। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এখানে দেখো তো এটা কোন টেন্সের ভিতরে পড়ে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা ২ টা টেন্সেই আছে। সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। বাদবাকি সবগুলো টেন্সে কিন্তু একটা করে অক্সিলারি ভার্ব থাকে। তো অক্সিলারি ভার্ব বিহীন একটাই টেন্স, সেটি হচ্ছে ২ টা টেন্স, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট। এটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিট। এখন এখানে কিন্তু V2, হচ্ছে V2, তাহলে এটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট হলে আমরা কি ধার করব? ডিড ধার করব। বাদ বাকি প্রেজেন্ট ইনডেফিনিট হলে আমরা ডু অথবা ডাজ ধার করব সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড সিঙ্গুলার, তাহলে আমরা ডাজ নিব। আর ডু কখন নিব? থার্ড পারসন প্লুরাল হলে পারে। থার্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন প্লুরাল। তাহলে এখানে আমরা কি করব এটাকে? ডিড, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে নেগেটিভ করতে হবে, তাহলে ডিড নট আই সি এ ফাইন টেবিল, ইন্ট্রোগেটিভ মার্ক। এখন যেহেতু আমরা এখানে ডিড নট নিছি তাহলে এখানে সি হয়ে যাবে, কারণ একই সেন্টেন্সে দুটো পাস্ট ফর্ম থাকতে পারে। ওকে, গুড। এখন আমরা এটাকে এখন ওই সেন্টেন্সটিকে আমরা করব ইম্পারেটিভ। ইম্পারেটিভ ইম্পারেটিভ করলে কি হবে বলতো? V1 প্লাস সাবজেক্টের অবজেক্ট, V1 প্লাস অবজেক্ট। তো V1 কে এখানে ছিল V2, V1 করতে হবে, তাহলে সি এ ফাইন টেবিল। তো এটা কি হবে না? এটা হবে না, কারণ এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মে, তাহলে আমাদের লেট দিয়ে করতে হবে। তাহলে লেট মি সি এ ফাইন টেবিল। লেট মি সি এ ফাইন টেবিল। এখন এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করতে যাই, চারটার কিন্তু অর্থ একই, কোনো অর্থের পরিবর্তন হবে না। এটাকে যদি এক্সক্লেমেটরি করতে চাই, তাহলে এক্সক্লেমেটরি এর শুরুতে কি থাকে বলতো? এক্সক্লেমেটরি এর শুরুতে থাকে, আমরা দেখে আসলাম একটু আগে যে হোয়াট অথবা হাউ থাকে। কি থাকে? যে এক্সক্লেমেটরি শুরুতে হোয়াট অথবা হাউ থাকে। হোয়াট অথবা হাউ থাকে। তো হোয়াট এর পরে এ অথবা এন বসে, হাউ এর পরে বসে না। তো আই স এ ফাইন টেবিল। এখন এই সেন্টেন্সে কিন্তু এ আছে। এ আছে, তাহলে কি দিয়ে শুরু করব? অবশ্যই হোয়াট দিয়ে শুরু করবো, কারণ হোয়াট এর পরে এ অথবা এন বসে, হাউ দিয়ে শুরু হবে না। যদি এ অথবা এন না থাকতো তাহলে পরে আমরা হাউ দিয়ে শুরু করতাম। তাহলে হোয়াট এ, এরপরে বসে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি বলতো? এখানে হচ্ছে ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করে তাহলে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দেখি, কেমন জিনিস দেখি, ফাইন জিনিস দেখি, তাহলে ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হোয়াট এ ফাইন টেবিল, এবারে এখানে কি সাবজেক্ট কে? হোয়াট এ ফাইন টেবিল, হোয়াট এ ফাইন টেবিল, টেবিল সাবজেক্ট আই স, এক্সক্লেমেশন মার্ক। তো এটি হচ্ছে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ ইন্ট্রো ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এগুলো হচ্ছে জেনারেল স্ট্রাকচার। পরবর্তীতে আমরা বিশদভাবে যখন একেবারে ট্রান্সফরমেশন করবো, জাস্ট ট্রান্সফরমেশন টপিক, তখন আমরা এটি সম্পর্কে ভালোভাবে ধারণা পাবো। আশা করি সবার ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।